ভয়ঙ্কর এক সাইকো সিরিয়াল কিলার যে খুন করার পরে ডেড বডির মুখ কেটে স্মাইল বানিয়ে রাখত। কিন্তু কেন এই ভয়ঙ্কর সাইকো সিরিয়াল কিলার এতটাই চতুর ছিল? ৫ বছর ধরে পুলিশ ইনভেস্টিগেশন করার পরেও সেই খুনিকে ধরতে পারেনি। তো শেষ পর্যন্ত কি হয়েছিল? পুলিশ কি এই সিরিয়াল কিলারকে ধরতে পেরেছিল, না পুলিশের কাছে অজানাই থেকে গিয়েছিল এই সিরিয়াল কিলারের রহস্য? সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৪ সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি দ্য স্মাইল ম্যান। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভি শুরুতেই রাতের বেলা জঙ্গলের ভেতরে একটা গুলির শব্দ হয়, আর এরপরেই দেখা যায় একজন ছুটে এসে বলতে থাকে স্যার। আর সে দেখতে পায় সামনেই একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সে তাকে বার কয়েক ডাকে, কিন্তু সে অবচেতন ছিল বা মারা গেছে। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে সে একটি গাড়িকে যেতে দেখে। লোকটা সেই গাড়ির পিছু করতে থাকে এবং তাকে থামতে বলে, কিন্তু সেই গাড়ি থামে না। এরপরে সেই লোকটি গাড়ি নিয়ে অন্য গাড়িটিকে ফলো করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ চেজ হওয়ার পরেই দেখা যায় সেই গাড়িটি ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট করে, আর অপর গাড়ির লোকটা তার গাড়িটিকে পিছে নিয়ে আসে এবং সে সেখানে একটি লাঠি নিয়ে ধীরে ধীরে আসতে শুরু করে। অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির ভেতরে যে লোকটা ছিল তার নাম ছিল চিদাম্বরম, যে একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার। ধীরে ধীরে খুনি সেখানে চলে আসে। চিদাম্বরম তাকে জিজ্ঞেস করে, তুমি কে? সেই খুনি চিদাম্বরমকে বলে, চিন্তা করো না, তুমি এখন মারা যাবে না। আমি চাই তুমি বেঁচে থাকো, কিন্তু তোমার অস্তিত্ব ছাড়া। আর আমি এভাবেই তোমাকে দেখতে চাই। চিদাম্বরম বলে, তুমি আমাকে কিভাবে চেনো? সেই খুনি বলে, তুমি কেমন পুলিশ অফিসার? আমি শুধুমাত্র তোমার জন্যই আবার খুন করা শুরু করেছি। এরপরে চিদাম্বরম হঠাৎ করেই তার হাতের কাছে গানটা খুঁজে পায় এবং সেখানে থাকা খুনির পায়ে সে গুলি করে দেয়। কিন্তু এরপরেই তার গানের গুলি শেষ হয়ে যায়, যার ফলে সে আর কিছুই করতে পারে না। তখনই খুনি বলে, আমি তোমার ছায়া, যে তোমাকে কখনো আলোতে আসতে দেব না। আর তুমি যদি কখনো আবার আলোতে আসো, আমি আবার খুন করা শুরু করব। আর এটা বলেই চিদাম্বরমের মাথায় সজোরে আঘাত করে। সিন কাট হয়ে যায়, যেখানে ছোট্ট একটি বাচ্চা মেয়ে এবং সড়ক দুর্ঘটনার সেই স্বপ্নটি দেখে চিদাম্বরম ঘুম থেকে জেগে ওঠে। দরজা খুলেই দেখতে পায় তার ডক্টর তার সাথে দেখা করতে এসেছে। ডক্টর তাকে বলে, আপনি কেন হসপিটালে আসেননি কালকে? আপনার রিপোর্ট নেওয়ার কথা ছিল। ডক্টর তাকে বলে, আপনার হেলথ কন্ডিশন দিন দিন ভালো হচ্ছে, কিন্তু অ্যালজাইমারটা অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। আপনাকে এভাবেই বেঁচে থাকার অভ্যাস করতে হবে। কিন্তু চিদাম্বরম বলে, আপনি তো বলেছিলেন আমার অ্যালজাইমারটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডক্টর বলে, হ্যাঁ, এই রোগের কারণে আপনার মেমোরি পুরোপুরি লস হতে এখনও ১ বছর বাকি রয়েছে। আপনি এক কাজ করতে পারেন, আপনার মেমোরি কোথাও সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা কোথাও নোট করে রাখতে পারেন যেগুলো আপনার বেশি প্রয়োজন। আর এরপরে সেগুলো দেখে দেখে মনে করার চেষ্টা করবেন। এতে আপনার ভুলে যাওয়ার রোগটা একটু কম হবে। অর্থাৎ সেই রাতের দুর্ঘটনাটা এতটাই ভয়াবহ ছিল যে চিদাম্বরম এখনও শারীরিকভাবে পুরোপুরি ফিট হতে পারেনি। এছাড়া মাথায় আঘাত পাওয়ার ফলে তার অ্যালজাইমার হয়েছে, যার ফলে সে এখন অনেক কিছুই ভুলে যায়। এছাড়া ১ বছর পরে তার মেমোরি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। ডক্টর সেখানে যাওয়ার আগে তাকে বলে, অ্যালজাইমার রোগটা হয়তো আপনার জন্য ভালোই হবে, আপনার অতীত মুছতে সাহায্য করবে। চিদাম্বরমের অতীতে কি ঘটেছিল, কেনই বা ডক্টর এই কথা বলল? ডক্টর সেখান থেকে চলে যাওয়ার পরেই দেখা যায় চিদাম্বরম তার ল্যাপটপে বসে এবং তার কিছু ইম্পর্টেন্ট মেমোরি সেখানে লিখে রাখে। যেসব মেমোরির মধ্যে চিদাম্বরম পুলিশ অফিসার থাকাকালীন যেসব কেস সমাধান করেছে সেগুলোর ডিটেলসও ছিল। এছাড়া সেখানে একটা কেস ছিল, যেটা ছিল একটা সিরিয়াল কিলারের কেস, দ্য স্মাইল ম্যান, যে খুন করার পরে ভিকটিমদের মুখ কেটে স্মাইল বানিয়ে রাখত। এরপরেই একটি বই প্রকাশিত হওয়ার অনুষ্ঠান দেখানো হয়, যেখানে চিদাম্বরমের বস গানাপতি বালানও উপস্থিত ছিল। আর আমরা যখন তাকে ল্যাপটপে কাজ করতে দেখেছিলাম, চিদাম্বরম সেখানে আসলে একটি বই লিখছিল, আর সেই বইটাই সে আজকে উদ্বোধন করার জন্য এখানে সবাইকে ডেকেছে। চিদাম্বরম যখন সেখানে সাংবাদিকদের সাথে কথা বলতে থাকে, তখন সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে। তখন একজন সাংবাদিক তাকে বলে, আপনি হুট করে এত তাড়াতাড়ি এই বইটা লঞ্চ করার কি দরকার ছিল? আপনি তো অসুস্থ। তখন চিদাম্বরম বলে, কে বলে আমি অসুস্থ? আমি একেবারে ফিট, আর আমি অন্ধকার থেকে আলোতে ফিরে এসেছি। বোঝাই যাচ্ছিল চিদাম্বরম এটা সেই সিরিয়াল কিলারকে উদ্দেশ্য করে বলছে। এরপরে একজন সাংবাদিক চিদাম্বরমকে বলে, এই বইয়ের শেষ কয়েকটা পৃষ্ঠা খালি, যেখানে দ্য স্মাইল ম্যানের কেসটা লেখা ছিল। আমরা তো জানি সেই স্মাইল ম্যানের কেসটা ক্লোজ হয়ে গেছে, কারণ আপনাদেরই ডিপার্টমেন্টের অফিসার ভেঙ্কটেশ সেই খুনিকে ইনকাউন্টার করে মেরে ফেলেছে। কেসটাও ক্লোজ হয়ে গেছে, কিন্তু আপনি সেই কয়েকটা পৃষ্ঠা কেন খালি রেখেছেন?
আপনি কি মনে করেন সেই কেসটা এখনো বাকি আছে আর আপনি নিজের ডিপার্টমেন্টের পুলিশ অফিসারদের উপরেই ভরসা করতে পারছেন না? এভাবে তাকে আরও প্রশ্ন করতে থাকে। অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে হঠাৎ করে চিদম্বরম অসুস্থ হয়ে পড়ে, যার ফলে তার হাত কাঁপতে শুরু করে। সেখানে তার ডক্টর উপস্থিত ছিল। তার ডক্টর এবং তার বস চিদম্বরমকে সেই যাত্রায় সামলে নেয়। সেখান থেকে বের হওয়ার পরেই ক্রাইম ব্রাঞ্চের একজন পুলিশ অফিসার অরবিন্দ চিদম্বরমকে বলে, স্যার, আমি ভেঙ্কটেশ স্যারের ছেলে, আর রিসেন্টলি আমি চেন্নাই থেকে কোয়েম্বাটুরে ট্রান্সফার হয়ে এসেছি। এটা জেনে খুশি হয় চিদম্বরম। অরবিন্দ বলে, স্যার, আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসছি। তার গাড়ি দিয়ে যেতে শুরু করে। যাওয়ার সময় অরবিন্দ চিদম্বরমকে বলে, স্যার, আপনি যখন অসুস্থ ছিলেন আমি আপনার বাড়িতে কয়েকবার এসেছি। চিদম্বরম বলে, আমার বাড়িতে কেন এসেছিলে? অরবিন্দ বলে, আসলে আমার বাবা যেদিন থেকে নিখোঁজ হয়ে গেছে সেদিন শুধুমাত্র আপনিই তার সাথে ছিলেন। আপনিই জানেন আমার বাবার সাথে কি হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ পাইনি আমরা। তার সাথে কি হয়েছে সেটাও আমরা জানি না। নিখোঁজ হওয়ার চাইতে তার সাথে কি ঘটেছে এটা জানতে না পারাটার কষ্ট আরও বেশি। চিদম্বরম বলে, সেই দিন যা হয়েছে সেটা আমি কখনো ভুলতে পারবো না, আর সেই স্মৃতিও আমাকে কুরে কুরে খাচ্ছে। অরবিন্দ বলে, স্যার, আমাকে বলবেন সেদিন কি হয়েছে? চিদম্বরম বলে, সেই উত্তর তুমি কিছুদিন পরেই পেয়ে যাবে। এটা বলে চিদম্বরম গাড়ি থেকে নেমে যায় আর বলে, আমার একটু কাজ আছে। এরপরে চিদম্বরম তার বাড়িতে আসে, কিন্তু সে চাবি খুঁজে পাচ্ছিল না। অর্থাৎ অ্যালজাইমারের কারণে সে তার বাড়ির চাবি কোথায় রেখেছে সেটাও ভুলে গেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে গাছের ভেতরে সে তার বাড়ির চাবিটা খুঁজে পায়, যেটা সেই রেখে গিয়েছিল। এরপরে বাসায় আসার পরে চিদম্বরমকে দেখা যায় সে আজকের দিনের ঘটনাগুলো একটি অডিও রেকর্ডারে রেকর্ড করে রাখছে। এর পরদিনই দেখা যায় চিদম্বরম আরও একজন প্রাক্তন পুলিশ অফিসার ভিরায়ার সাথে দেখা করে। তার সাথে দেখা করার পরে বলে, তোমাকে আমাকে একটা হেল্প করতে হবে। তুমি তো তোমার সার্ভিস লাইফে অনেক ক্রিমিনাল দেখেছ। তুমি কি আমার জন্য এমন কিছু ক্রিমিনালকে খুঁজে বের করতে পারবে যাদের শাস্তি হওয়ার দরকার ছিল, কিন্তু টাকা বা আইনের ফাঁকফোকর দিয়ে বা মিথ্যা প্রমাণ দেখিয়ে তারা শাস্তি থেকে বেঁচে গেছে বা জেল থেকে বের হয়ে এসেছে? ভিরেয়া বলে, কয়েকজন কেন, এরকম শত শত ক্রিমিনালকে আমি চিনি। এরপরে চিদম্বরম বলে, ঠিক আছে, এরকম 4জন ক্রিমিনালের নাম তুমি আমাকে দেবে। এরপরেই তুমি তাদের ফলো করবে আর দেখবে তাদেরকেও ফলো করছে কিনা। তখনই ভিরিয়া বলে, ঠিক আছে স্যার, কিন্তু এটা কেন করছেন? চিদম্বরম বলে, পরে তোমাকে বলবো। চিদম্বরম সেই কাজের জন্য ভিরিয়াকে কিছু টাকাও দেয়। সেই লিস্টের প্রথম যে লোকটা ছিল তার নাম ছিল বিনোদ ভান্ডারী। ভিরিয়া বলতে থাকে, এই বিনোদ ভান্ডারী একটি চিটফান্ড চালায়, যেখান থেকে সে গরিব মানুষের কোটি কোটি লাখ লাখ টাকা মেরে দিয়েছে, আর এখন সে নিজেই একটা লাক্সারিয়াস লাইফ লিড করে। দেখা যায় সেই বিনোদ ভান্ডারীর সাথে চিদম্বরম অনেক সখ্যতা গড়ে তোলে, তার সাথে কথা বলতে থাকে, আর অন্যদিকে ভিরিয়া তাদের ফলো করতে থাকে। লিস্টের পরের লোকটার নাম ছিল রবিচন্দ্র, যে এমন একজন নরপিচাস যে তার নিজের মেয়েকেই খুন আর রেপ করে। এরপরে পুলিশকে বলে যে তার মেয়ে অন্য একটি ছেলের সাথে পালিয়ে গেছে, আর পুলিশকে টাকা দিয়ে এই কেসটাকে ধামাচাপা দিয়েছে। চিদম্বরমকে দেখা যায় রবিচন্দ্রের সাথেও সখ্যতা গড়ে তোলে। এরপরের লোকটার নাম হচ্ছে সিলভারাজ, যে অবৈধ অনেক ধরনের বিজনেস করে, যার মধ্যে একটা হচ্ছে খাদ্যে ভেজাল। আর তার এই ভেজাল খাদ্য খেয়ে 40 জনেরও বেশি লোক মারা গেছে, কিন্তু সে সুখী জীবনযাপন করছে। বরাবরের মতো চিদম্বরম তার সাথেও সখ্যতা গড়ে তোলে, একসাথে বসে মদও খেতে দেখা যায়। আর লিস্টের সবার শেষে যার নাম ছিল তার নাম ছিল শক্তিবেল। সে একটি স্কুলের হেডমাস্টার, আর এই সুবাদে তার কাছে অনেক ছেলেমেয়েরাই পড়তে আসত। কিন্তু শক্তিবেল ছোট ছোট মেয়েদের অ্যাবিউজ করত, তাদের শারীরিকভাবে নির্যাতন করত। ছোট্ট মেয়েগুলো ভয়ে কেউ কিছুই বলতে পারছিল না। দু একজন যাও বলেছে শক্তিবেল পুলিশকে টাকা খেয়ে সেসব কেসগুলো ধামাচাপা দিয়ে দিয়েছে। চিদম্বরমকে দেখা যায় তার সাথেও বসে গল্প করে, কিন্তু শক্তিবেলকে দেখা যায় সেখানে বসে বসেও সে ছোট্ট মেয়েদের দিকে নজর দিচ্ছিল, আর এটা চিদম্বরম খেয়াল করে। অন্যদিকে এই সব কয়জন লোককেই ভিরিয়া ফলো করছিল। এরপরে রাতের বেলায় শক্তিবেলকে দেখা যায় সে তার বাড়ি ফিরছিল। তার স্কুটির পিছনে একটি মিনি ভ্যানকে তাকে ফলো করতে দেখা যায়, আর একটা সময় দেখা যায় শক্তিবেলকে হাত পা বেঁধে সে মিনি ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এই পরদিনই যখন রাস্তার ভেতরে আবর্জনার স্তূপে ময়লা নিতে আসে, ঠিক ওই সময়টাতে দেখা যায় ময়লা আবর্জনার স্তূপের ভেতরে একটি লোকের লাশ, যার মুখেও ঠিক একই রকমভাবে মুখটা কেটে স্মাইল বানানো ছিল। পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা খবর পেয়ে তাড়াতাড়ি সেখানে চলে আসে। লাশটা ভালো করে দেখার পরে অরবিন্দ, ক্যাথারিন সহ বাকি অফিসারদের বলে, আমি আশেপাশের দোকানদারদের সাথে কথা বলেছি, তারা রাত 10টা পর্যন্ত এই জায়গায় বা আশেপাশে সন্দেহজনক কিছুই দেখেনি, কিন্তু এরপরে তারা কি হয়েছে বলতে পারবে না। ক্যাথারিন বলে, নিশ্চয়ই খুনি অন্য জায়গায় খুন করে এই জায়গায় গাড়ি বা অন্য কিছু দিয়ে লাশটা ফেলে গেছে। তো আমরা যদি আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো চেক করি তাহলে পেয়ে যেতে পারি।
আরভিন বাকিদের বলে, যেহেতু ডেড বডির অন্য কোনো জায়গায় ব্লাডে তেমন দেখা পাওয়া যাচ্ছে না, তার মানে খুনি ভিকটিমকে মারার পরে তার ডেড বডি রেখে দিয়েছিল যাতে রক্ত শুকিয়ে যায়, তারপরেই মুখের ভেতরে ওইভাবে ওই কাজটা করেছে। ক্যাথেরিন বলে, এই খুনটার সাথে 5 বছরের আগে সিরিয়াল কিলার দ্য স্মাইল ম্যানের খুনের প্যাটার্নের সাথে মিলে যায়। নিশ্চয়ই খুনি আমাদের কিছু বলতে চাইছে। এদিকে চিদাম্বরমকে দেখা যায় বাসায় বসে সেই নিউজটা দেখছিল সে। এদিকে আরভিন্দ এবং ক্যাথেরিন তাদের হায়ার অফিসারের কাছে এসে এই বিষয়টা বললে সে বলতে থাকে যে এটার কোনো সুযোগ নেই। বালান বলতে থাকে আরভিনকে যে তোমার বাবা ভেঙ্কটেশ সেই সিরিয়াল কিলারকে খুন করেছিল, সেই সিরিয়াল কিলারের ফিরে আসার কোনো চান্সই নেই, কপিক্যাট কিলার হতে পারে। ক্যাথেরিন বলে, হ্যাঁ স্যার, এই ধরনের অনেকগুলো কেস রয়েছে যেখান থেকে আমরা সাহায্য নিতে পারবো। এরপরে আরভিন কল করে চিদাম্বরমকে আর বলে, স্যার আপনি তো টিভিতে হয়তো নিউজটা দেখেছেন, 5 বছর আগে আপনি এবং আমার বাবা দ্য স্মাইল ম্যানের যে কেসটা ইনভেস্টিগেশন করেছিলেন সেই রকম একই প্যাটার্নে আবার খুন হওয়া শুরু হয়েছে, আর এই কেসটাতে আপনার সাহায্য চাই। চিদাম্বরম বলে, আমাকে আগে ডক্টরের সাথে কথা বলে নিতে হবে। আরভিন সেই ডক্টরের সাথে কথা বলে, কিন্তু সেই ডক্টর বলে কোনোভাবেই পারমিশন দেয়া যাবে না, এতে চিদম্বরমের মাথায় অনেক প্রেশার পড়তে পারে, এমনকি তার অ্যালজাইমারের রোগটা অনেক বেশি প্রভাব ফেলতে পারে তার উপরে। তখন আরভিন বলে, এখানে অনেক মানুষের জীবনের প্রশ্ন, সেই খুন যেহেতু একবার শুরু হয়েছে, কবে শেষ হবে সেটা কেউ বলতে পারছে না, তাই খুনিকে আমাদের খুব তাড়াতাড়ি ধরতে হবে। কিন্তু সেই ডক্টর তারপরেও পারমিশন দেয় না। আরভিন এরপরেই চিদাম্বরমকে বলে আর বলে, স্যার আমি চাই আপনি এই কেসটাতে সাহায্য করুন। এরপরে সে আরও কথা বলে। অবশেষে চিদাম্বরম রাজি হয়ে যায়। ডক্টর তাকে নিষেধ করে, কিন্তু চিদাম্বরম বলে, আমাকে মানুষের স্বার্থটা আগে দেখতে হবে। এরপরেই চিদাম্বরম অফিসে চলে আসে। তাকে একটা টিম দেওয়া হয় এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। এরপরেই তারা কেসটা নিয়ে ডিটেলসে আলোচনা করতে থাকে। চিদাম্বরম জিজ্ঞেস করে, ক্রাইম সিনে ফ্রুটপিন বা টার্মার্ক পাওয়া গেছে কিনা। ক্যাথেরিন বলে, আমরা যাওয়ার আগেই সেখানে অনেক পাবলিক চলে এসেছিল আর লোকাল পুলিশরা চলে গিয়েছিল, যার ফলে ফ্রুটপিন বা টার্মার্কস কোনো কিছুই পাওয়া যায়নি। অন্যান্য অফিসাররাও যখন চিদাম্বরমকে সেই কেসের ব্যাপারে বলছিল, তখনই দেখা যায় চিদাম্বরম চোখে ঘোলা দেখতে শুরু করে আর সবকিছু গুলিয়ে ফেলে। সবার বলা শেষ হওয়ার পরেই চিদাম্বরম সেখানে রাখা অডিও রেকর্ডার থেকে সে আবারও সবকিছু শুনতে থাকে এই কেসের ব্যাপারে। এদিকে ভিরিয়াকে দেখা যায় সে পেপারে দেখতে পায় সে যে 4 জন লিস্ট দিয়েছিল তাদের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে যাকে খুন করা হয়েছে। এটা দেখার পরে সে অবাক হয়ে যায়, তাড়াতাড়ি কল করে চিদাম্বরমকে আর বলে, স্যার আমি আপনাকে যে কয়েকজনের লিস্ট দিয়েছিলাম তাদের মধ্যে একজনকে খুন করা হয়েছে, এটা কি করে হলো। চিদাম্বরম বলে, তুমি এখনই কিছু বুঝবে না, যেটা হওয়ার হতে দাও, তুমি শুধু বাকিদের ফলো করতে থাকো, আর যদি তুমি বিপদ বুঝতে পারো তাহলে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়বে। এরপরে চিদাম্বরমকে দেখা যায় তার টিম নিয়ে আবারও সে ক্রাইম সিনে চলে আসে, জায়গাটা ভালো করে দেখে। তখনই সে শুনতে পায় রাতের বেলা সেখানে কুকুররা ঘেউ ঘেউ করছিল। চিদাম্বরম জিজ্ঞেস করে, কুকুরগুলো কি প্রতিদিনই এমন করেই ডাকে? ঠিক তখনই একজন ভিখারি বা ময়লা করা এমন একজন লোক সেই ডাস্টবিনে এসে খাবার খুঁজতে থাকে, খাবার না পেয়ে চলে যায়। চিদাম্বরম তাকে ডাকে আর জিজ্ঞেস করে সে কি প্রতিদিন এই ডাস্টবিনে এসে খাবার খোঁজে। লোকটা বলে হ্যাঁ। চিদাম্বরম জিজ্ঞেস করে, গত পরশুদিন রাতে এখানে কাউকে দেখেছিলে কিনা বা এখানে কিছু হয়েছিল কিনা। তখন লোকটা বলে, পরশুদিন রাতে আমি না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, পেটে অনেক ক্ষুধা ছিল, তখনই ফেরেশতার মতো একজন লোক এসে আমাকে গরম গরম বিরিয়ানি দিয়েছিল আর সেটাই আমি খেয়েছিলাম, আর এর বিনিময়ে শুধুমাত্র আশেপাশে থাকা কুকুরগুলোকে দূর করে দিতে বলেছিল। আমি সেই কুকুরগুলোকে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়ে বিরিয়ানি খেতে শুরু করেছিলাম এক মনে। চিদাম্বরম বলে, লোকটা কেমন ছিল দেখতে? সেই লোকটা বলে, তখন আমি ক্ষুধার্ত ছিলাম, বিরিয়ানি খাচ্ছিলাম আর তার মুখটা অন্ধকারে দেখা যাচ্ছিল না, তাই এত কিছু খেয়াল করিনি। চিদাম্বরম তার টিমকে বলে, আমার মনে হয় এটা একটা কপিক্যাট কিলার, কারণ সেই সিরিয়াল কিলার কখনোই মানুষের সামনে আসার সাহস করত না। অরবিন্দ একটু দূরে এসে চিদাম্বরমকে জিজ্ঞেস করে, স্যার আপনি কিভাবে শিওর হলেন যে এটা একটা কপিক্যাট কিলার? তখন চিদাম্বরম বলে, আমাদের নতুনভাবে এই কেসটা ইনভেস্টিগেশন করতে হবে। অরবিন্দ বলে, কেন? এটা কপিক্যাট কিলার বা নতুন কোনো কিলার এই জন্য? চিদাম্বরম বলে, এটা নতুন কোনো কিলার নয়, সেই আগের খুনি এটা। অরবিন্দ বলে, কিন্তু আগের খুনিকে তো মেরে ফেলা হয়েছে, আর আপনি একটু আগেই বললেন এটা একটা কপিক্যাট কিলার। চিদাম্বরম বলে, না, এটা আগের খুনি, তুমি শুধু একটু দেখো এবং অপেক্ষা করো। এরপরে চিদাম্বরম দেখতে পায় তার বাড়ির বাইরে কেউ অপেক্ষা করছিল হয়তোবা।
সে জানলা দিয়ে উঁকি মারার চেষ্টা করছিল। চিদাম্বরম বাইরে আসার পরেই দেখতে পায় সেটা ভিরিয়া ছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? ভিরিয়া বলে, স্যার এইখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই, আর আপনার দেওয়া টাকাগুলো আমার অনেক উপকারে লেগেছে, সেগুলো শেষ হয়ে গেছে, আরও যদি কিছু টাকা পাওয়া যেত। চিদাম্বরম তারপর রেগে যেতে থাকে আর বলে, তোমাকে বলেছি এখানে সে দেখা করতে না, তুমি এখন চলে যাও। সে জোর করে তাকে তাড়িয়ে দেয়। তখনই চিদাম্বরম দেখতে পায় সেখান দিয়ে কয়েকজন লোক চলে যাচ্ছে আর চিদাম্বরমের উপরে নজর রাখছে। এরপরে চিদাম্বরম অটোপসি ডক্টরের সাথে দেখা করতে আসে। সেখানে ডক্টর তাকে বলে, শ্বাসরোধ করে প্রথমে মারা হয়েছে, এরপরেই শরীরের রক্ত শুকিয়ে যাওয়ার অপেক্ষা করে তারপর মুখে চাকু দিয়ে ওই ধরনের কাজটা করা হয়েছে। আমার মনে হচ্ছে এই কাজে সে খুবই পারদর্শী, কারণ খুব সূক্ষ্মভাবে এই কাজটা করা হয়েছে। এছাড়া পুরো ডেড বডিতে খুনিকে ধরার মতো কোনো কিছুই আমরা পাইনি, এতটা নিখুঁতভাবে সে মার্ডারটা করেছে। এই খুনি খুবই ভয়ানক। তখনই দেখা যায় চিদাম্বরম সেখান থেকে চলে যায়, কিন্তু একটু পরেই ফিরে আসে আর বলে, আপনার সাথে কিছু কথা ছিল এই ডেড বডি নিয়ে, এ ব্যাপারে কিছু ডিটেলস জানার ছিল। তখন ডক্টর বলে, একটু আগেই তো আপনি আসলেন। চিদাম্বরম অবাক হয়ে যায়। আসলে সে ভুলে গিয়েছিল যে একটু আগে সে ডক্টরের কাছে এসেছিল। মিডিয়াতে 5 বছর আগে খুন হওয়া সেই ডেড বডিগুলোর ছবি দেখাতে থাকে আর বলতে থাকে, 5 বছর আগে ওই সময়ে কয়েক মাসের ব্যবধানে দ্য স্মাইলম্যান সিরিয়াল কিলার 4টি খুন করে। পুলিশ কোনো কিছু করতে না পারায় তখন অবশেষে কেসটা ক্রাইম ব্রাঞ্চের উপরে ট্রান্সফার করা হয়। তারা এই কেসটা ইনভেস্টিগেশন করে। এতে করে কয়েকদিন দ্য স্মাইলম্যান সিরিয়াল কিলার চুপচাপই ছিল, অর্থাৎ কোনো খুন হয়নি। কিন্তু এরপরে হঠাৎ করেই আবার খুন হতে শুরু করে, যার মধ্যে ছিল একটি 6 বছরের মেয়েও। আর এতে করে ক্রাইম ব্রাঞ্চের উপরে অনেক প্রেশার পড়ে। আর একটা সময় অবশেষে তারা সেই স্মাইলম্যান সিরিয়াল কিলারকে ধরে ফেলে এবং তাকে এনকাউন্টারে মেরে ফেলে। কিন্তু এখন আবারও একই ধরনের খুন। তাহলে কি সেই খুনি ফিরে এসেছে? তার মানে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা কি আমাদের মিথ্যে বলেছিল? এরপরেই মুখে রংচং মাখা একটি লোক সাইকেল নিয়ে ক্রাইম ব্রাঞ্চের হেড অফিসে আসে আর সেখানে আসার পরেই বলতে থাকে যে আমি দ্য স্মাইল ম্যান, কারণ মুখে সেই স্মাইল ম্যানের মতোই রং করেছিল। এতে সেখানকার অফিসাররা ভয় পেয়ে যায় আর সাথে সাথে তাকে অ্যারেস্ট করে। সেখানে অরবিন্দ, ক্যাথারিন আর চিদাম্বরম চলে আসে। চিদাম্বরম আসার পরে লোকটার সাথে ভালো করে কথা বলে। লোকটা বলতে থাকে, আমি ইসমাইল ম্যান, আমি খুনগুলো করেছি, আমাকে অ্যারেস্ট করো। কিন্তু চিদাম্বরম অরবিন্দকে বলে, আগে একে 2 দিন ধরে লকআপে ভরে টর্চার করতে থাকো, দেখবে এমনিতেই সত্যিটা বলে দেবে সে কি আসলেই খুনি নাকি অন্য কেউ। তখনই দেখা যায় সেই লোকটা তার পা নাড়ায় আর সেই শব্দ শুনে চিদাম্বরম বলতে থাকে, সে খুনি নয়, সে নকল, সে শুধুমাত্র নিজেকে পাবলিসিটি করার উদ্দেশ্যেই এটা করেছে। বাইরে এসে অরবিন্দ চিদাম্বরমকে আবারও জিজ্ঞেস করে, স্যার আপনি কি করে বুঝলেন যে এই নকল মিথ্যে বলছে? চিদাম্বরম বলে, তুমি কি এখানে আমাকে ডেকেছ তোমার সন্দেহ দূর করার জন্য নাকি তোমাকে সাহায্য করার জন্য? তুমি যদি আমার কথা শোনো তাহলে এই কেসটা খুব দ্রুতই সলভ করতে পারবে। এটা বলে চিদাম্বরম সেখান থেকে চলে আসে। এদিকে রাতের বেলায় দেখা যায় সেই 3 জন লিস্টের মধ্যে থেকে আরও একজন লোককে ফলো করছিল ভিরিয়া। তখনই সে দেখতে পায় সেই লোকটা যখন বার থেকে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, তার পেছনে ফলো করতে করতে আরও একটা গাড়ি বের হয়ে যায়। ভিরিয়া বাইক নিয়ে তাকে ফলো করতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় সেই গাড়িটা অনেক দূর চলে গেছে। তার আর এত দূর যাওয়া ঠিক হবে না। আর যে গাড়িটা তাকে ফলো করছিল সেটাও এখন আর ফলো করছে না। এই জন্য ভিরিয়া সেখান থেকে নিজের বাড়িতে চলে আসে। ভিরিয়া বাসায় চলে আসে, কিন্তু বাসায় ঢোকার পরে হঠাৎ করেই তার দরজায় নক হয়। সে জিজ্ঞেস করে কে এসেছে। তখনই বাইরে থেকে বলে, আমি চিদাম্বরম। এটা শুনে ভিরিয়ার একটু সন্দেহ হয়। সে সাথে সাথে চিদাম্বরমকে কল করে আর জিজ্ঞেস করে, আপনি কি আমার বাসার বাইরে নক করেছেন? চিদাম্বরম বলে, না, আমি তো আমার বাসায় রয়েছি। তখন ভিরিয়া সবকিছু খুলে বলে। চিদাম্বরম বলে, ঠিক আছে, আমি এখনই আসছি। তখনই ভিরিয়া দেখতে পায় তার বাড়ির পেছনের দরজা একাই খুলে গেছে। ভিরিয়া অনেক ভয় পেয়ে যায়। ফোনটা লাইনে রেখেই সে ধীরে ধীরে সামনে এগিয়ে যায় আর একটা সময় দরজা লাগিয়ে দেয়, কিন্তু পেছনে ঘুরতেই অন্ধকারে সে একজন লোককে দেখতে পায়। জিজ্ঞেস করে, তুমি কে? এই দিক থেকে এই সবকিছু কলে শুনছিল চিদাম্বরম। সে জিজ্ঞেস করে, তোমার ওখানে কে এসেছে? তখনই চিদাম্বরম সাথে সাথে তার গাড়িটা নিয়ে বের হয়ে পড়ে, কিন্তু গাড়ি চালাতে চালাতে একটা সময় হঠাৎ করেই তার সেই ছোট্ট মেয়েটির কথা মনে পড়ে যে তাকে চিদাম্বরম আঙ্কেল বলে ডাকছিল। আর এতে সে আবারও সবকিছু গুলিয়ে ফেলে। ভিরিয়ার বাড়ির রাস্তা সে হারিয়ে ফেলে। গাড়ি নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে ভুল বাড়িতে চলে যায়, কিন্তু অবশেষে অনেক কষ্টে সেই বাড়িটা খুঁজে পায়। খুনি ইতোমধ্যে ভিরিয়াকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল।
ঠিক ওই সময়টাতে চিদাম্বরম দরজায় নক করে, যেখানে সেই খুনি দাঁড়িয়েছিল। চিদাম্বরম তাকে চিনতে পারে না আর জিজ্ঞেস করে ভিরিয়া। সেই খুনি বলে ভিরিয়া নামের এই বাড়িতে কেউ থাকে না। এটা শুনে চিদাম্বরম ফিরে আসতে শুরু করে, কারণ সে ভেবেছিল তার মনে নেই, সে ভুল বাড়িতে এসেছে। কিন্তু গাড়িতে যাওয়ার পরে হঠাৎ করেই তার মনে পড়ে ভিরিয়ার বাড়ির বর্ণনা সে তার অডিও রেকর্ডারে রেকর্ড করে রেখেছিল, যেটা এই বাড়ির সাথে মিলে গেছে। তার মানে ওই লোকটা খুনি ছিল। সে আবারও দৌড়ে যায়, তখনই দেখতে পায় চারপাশে রক্ত ছিটিয়ে রয়েছে, আর খুনি ইতোমধ্যে ভিরিয়াকে নিয়ে সেখান থেকে চলে গেছে। এরপরে অরবিন্দকে কল করে চিদাম্বরম আর বলে দ্বিতীয় খুনটি হতে যাচ্ছে, তাড়াতাড়ি আমি যে জায়গার নাম বলছি তার আশেপাশে কয়েক কিলোমিটার জুড়ে পুলিশ অ্যালার্ট বাড়িয়ে দাও এবং প্রত্যেকটা গাড়িকে চেক করতে শুরু করো। খুনি সেই লোকটাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, আর গাড়িগুলো এত বেশি বড় হওয়ার কথা নয়, মিনি ভ্যান অথবা মিনি ট্রাক, কারণ বেশি বড় গাড়ি হলে আশেপাশের প্রতিবেশীরা সেটার শব্দ শুনতে পেত। অরবিন্দ সব জায়গায় বলে দেয়, পুলিশরাও চেক করতে থাকে, কিন্তু তারা অতটা গুরুত্ব দিয়ে চেক করে না। মাঝে মধ্যে কয়েকটা গাড়িকে তারা চলে যেতে দিচ্ছিল। এদিকে টহলরত একজন পুলিশ অফিসার তার ওয়াইফের সাথে কথা বলছিল, আর এই জন্য সে একটু দূরে দাঁড়িয়ে এসেছিল। তখনই ওভারব্রিজের উপর থেকে সে দেখতে পায় একজন অটো ড্রাইভার সেখানে আসে এবং তার অটো থেকে একটি লাশ সেখানে ফেলে দিয়ে পালাতে চাচ্ছিল। কিন্তু সেই পুলিশ সবাইকে খবর দিয়ে দেয়, যার ফলে পুলিশরা সেই অটো ড্রাইভারকে ঘিরে ধরে এবং তাকে খুনি ভেবে অ্যারেস্ট করে নেয়, কারণ সেই ডেড বডিটা ছিল ভিরিয়ার, আর তার মুখটাও ঠিক একই রকমভাবে স্মাইলের মতো কাটা ছিল, অর্থাৎ দ্য স্মাইলি ম্যানই তাকে খুন করেছে। এদিকে চিদাম্বরম একটি রোডে দাঁড়িয়েছিল, ঠিক ওই জায়গাতে একটা মিনি ভ্যান চলে আসে। ভ্যানটা দেখেই চিদাম্বরম দাঁড় করায়, কিন্তু ভ্যান চেক করেও সেখানে কাউকে দেখতে পায় না, এই জন্য সে ভ্যানটা যেতে দেয়। এরপরেই দেখা যায় তাকে কন্ট্রোল রুম থেকে অরবিন্দ জানায় যে তারা খুনিকে পেয়ে গেছে। খুনি ভিরিয়ার লাশটা একটা অটোতে করে নিয়ে যাচ্ছিল, আর সেই অটো ড্রাইভার পুলিশকে বলছিল, স্যার আমি নির্দোষ, একটু আগে আমি একজন প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে এসেছি, আমি খুনটা করিনি, আমার অটোতে কিভাবে লাশটা এলো সেটাও আমি জানি না। এটা শুনে চিদাম্বরমের সন্দেহ হয়, সে সেই মিনি ভ্যানটাকে থামতে বলে, সেটা একটু থামে। চিদাম্বরম দৌড়ে যখন সেখানে যেতে যাবে তখনই আবারও ভ্যানটা সেখান থেকে চলে যায়, আর যাবার আগে একটা স্মাইল বল ফেলে রেখে যায়। চিদাম্বরম এরপরে অরবিন্দকে জানায় আর বলে, তোমার রোড দিয়ে হয়তো একটা মিনি ভ্যান যাচ্ছে, ওটাকে আটকাও। অরবিন্দ বলে, স্যার কিন্তু আমরা খুনিকে ধরে ফেলেছি। চিদাম্বরম বলে, আমি যেটা বলেছি সেটা করো, তাহলে খুনিকে ধরতে পারবে। অফিসে আসার পরে অরবিন্দ চিদাম্বরমকে বলে, স্যার দুঃখের সাথে বলছি আপনি আর আগের মতো ফিট নেই, আপনার সাথে এই কেসটা আর যাচ্ছে না। তখনই চিদাম্বরম বলে, শুধুমাত্র আমি এই কেসটা সলভ করতে পারি, আর আমাকে বিশ্বাস করো, সেই অটো ড্রাইভার আসল খুনি নয়। সে যদি খুনি হবে তাহলে লাশটাকে ওইভাবে নিজের অটোতে কেন নিয়ে ঘুরছিল সে? অন্য একজন পুলিশ অফিসার বলে, সে তো সাইকো, যে কোনো কিছু করতে পারে। চিদাম্বরম বলে, না, এটা তাকে ফাঁসানো হয়েছে। সে বলেছে 2 কিলোমিটার আগে সে একজন প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছে, সেটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে চেক করো, তাহলে প্রমাণ হয়ে যাবে সে সত্যি বলছে না মিথ্যে বলছে। চিদাম্বরমের কথা মতো তারা সিসিটিভি ফুটেজগুলো চেক করতে থাকে, আর দেখতে পায় অটো ড্রাইভার সত্যি বলছে, কিছুক্ষণ আগেই সে একজন মহিলা প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছে। এরপরে যখন সে বাড়ি ফিরছিল, রাস্তার মধ্যে ট্রাফিকে যখন তার অটোটা থামিয়েছিল, তখনই সে মিনি ভ্যানটা তার অটোর পাশে এসে দাঁড়ায়, আর সেখানে একটা ধোঁয়ার সৃষ্টি হয়। সেই ধোঁয়াতে সে অটো ড্রাইভারের বমি হতে শুরু করে, আর এই ফাঁকে সেই খুনি লাশটা অটো ড্রাইভারের অটোর ভেতরে দিয়ে রেখে গিয়েছিল। এটা দেখার পরে অরবিন্দ বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি, আমার জন্যই খুনি পালিয়ে গেল। আপনার কথা মতো সেই মিনি ভ্যানটাকে আটকালে খুনিকে আমরা ধরতে পারতাম। অটো ড্রাইভারকে এরপরে জিজ্ঞেস করা হয় তখন তার কিছু মনে ছিল কিনা যখন সেই ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তখন অটো ড্রাইভার বলে, হ্যাঁ, তখন সেখানে একটা গান বাজছিল, সেই গাড়িটাতে একটা হরর মুভির গান। বাইরে আসার পরে চিদাম্বরম অরবিন্দকে বলে, তুমি ঠিকই বলেছ, আমাকে এই কেসটার সাথে আর যাচ্ছে না, আমি এই কেসটাতে আর কাজ করব না। অরবিন্দ বলে, স্যার আমি সেটা বলতে চাইনি, আসলে আমরা এত কাছাকাছি এসেও তাকে ধরতে পারিনি। চিদাম্বরম বলে, হ্যাঁ, এত কাছাকাছি এসেও তাকে হারাতে হলো, আর আমার জন্যই তার জীবনটা গেল। সে যখনই এরপরে চলে যাচ্ছিল, অরবিন্দ তাকে জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন যে দ্বিতীয় খুনটা হতে যাচ্ছে? চিদাম্বরম বলে, সেটা জানলে তুমি সহ্য করতে পারবে না। চিদাম্বরম সেখান থেকে চলে আসে। এরপরেই দ্য স্মাইলম্যান সিরিয়াল কিলারকে দেখানো হয়, যেখানে সে আশেপাশে অনেকগুলো লাশ ছিল, সেখানে সে আরও একটা মহিলার মুখেও ঠিক একই রকমভাবে কেটে স্মাইল বানিয়ে রেখেছিল। এরপরে অরবিন্দকে দেখা যায় পুলিশ এবং তার টিমকে নিয়ে ভিরিয়ার বাড়িতে চলে আসে এবং তার নাতিনের সাথে কথা বলতে থাকে।
আরভিন মেয়েটিকে জিজ্ঞেস করে ভিরিয়া সেই দিন কারোর সাথে যাওয়ার কথা ছিল কিনা বা তার কোনো বন্ধুবান্ধবের সাথে। মেয়েটি বলে রিটায়ার হয়েছে ৮ বছর হচ্ছে, এখন পর্যন্ত তার কোনো বন্ধুবান্ধব নেই, আর সে যদি কোথাও যায় আমাকে ফোন করে বলে যায়। এরপরে একজন পুলিশ অফিসার বাড়িটা সার্চ করে ভিরিয়ার মোবাইল ফোনটা পায়। অন্যদিকে আরভিন মেয়েটাকে জিজ্ঞেস করে তোমার কি এই কয়েকদিনের মধ্যে কোনো কিছু সন্দেহ হয়েছে? তখনই মেয়েটি বলে আমি আমার কলেজ ফি কোনোভাবেই দিতে পারছিলাম না, আমার দাদার কাছে টাকা ছিল না, কিন্তু হঠাৎ করেই শেষ দিন এসে আমার কলেজের পুরো ফি সে একেবারে জমা দিয়ে যায়। তখন আরভিন বলে যাও তুমি ঘরে যাও এবং পুরো ঘরটা ভালো করে দেখো, অস্বাভাবিক কিছু মনে হলে আমাকে এসে জানাও। তখনই মেয়েটি ভালো করে ঘরটা দেখে। তখনই সেখানে সে একটি কেস ফাইল দেখে যেটা একেবারেই নতুন ছিল। অন্যদিকে সেখানে কিছু টাকাও ছিল, এছাড়া একজোড়া জুতা। মেয়েটি আরভিনকে বলে এই কেস ফাইলটা নতুন, এর আগে এরকম কেস ফাইল আমি দেখিনি, আর এই টাকার বান্ডেল থেকেই হয়তো সে আমার কলেজ ফি দিয়েছে, আর এইগুলো টাকা বেঁচে গিয়েছে। আর এই ধরনের জুতা আমি আমার দাদাকে এর আগে কখনো পরতে দেখিনি। ফাইলটা খুলতেই আরভিন দেখতে পায় কিছুদিন আগে যে খুনটা হয়েছে সেই লোকটার ছবি এবং ডিটেলস সেই ফাইলে ছিল। এরপরে তার সন্দেহ হয়, সে ভিরিয়ার মোবাইল ফোনটা মেয়েটিকে খুলতে বলে। তখনই সে ডায়াল নাম্বারে দেখে চিদম্বরমের নাম্বার, যে মারা যাবার আগে চিদম্বরমকে কল করেছিল। এরপরে আরভিন চলে আসে চিদম্বরমের কাছে। আরভিন চিদম্বরমকে বলে আপনি জানতেন কে খুন হবে, কখন খুন হবে। সেই ফাইলে সে ভিক্টিমের নাম ছিল। এছাড়া গতকাল রাতে যে খুন হয়েছে তার সাথে আপনার অনেকবার ফোনে কথা হয়েছে, এমনকি মারা যাবার আগেও সে আপনার সাথে ফোনে কথা বলেছে। আর মারা যাওয়ার সময় আপনার এবং তার ফোন লোকেশন একই জায়গায় ছিল। তার মানে এসব কিছু আপনি আগে থেকেই জানতেন। তাহলে কেন আপনি আমাদের ফাঁসালেন? আপনি তো নিজেই এই কেসটা ইনভেস্টিগেশন করতে পারতেন। কিন্তু চিদম্বরম সেখানে কিছুই বলছিল না। একটা সময় রেগে গিয়ে আরভিন্দ বলে আপনাকে অ্যারেস্ট করা হলো, আমি জানি আপনি খুনি নন, কিন্তু তারপরও সত্যি লুকানোর জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। নয়তোবা বলুন আপনার সাথে এই খুনির কি সম্পর্ক? আর এই জন্যই আপনি সেদিন বলেছিলেন খুনগুলো আগের খুনিই করছে, কারণ আপনি জানতেন আগের খুনি জীবিত আছে। আর যদি আগের খুনি জীবিত থাকে তাহলে আমার বাবা কাকে শ্যুট করেছিল বলুন? তখন চিদম্বরম বলতে শুরু করে যে আমার সার্ভিস লাইফে আমি তোমার বাবার মতো এত ভালো অফিসার আর কাউকে দেখিনি। সে তার সার্ভিস লাইফে কোনো কেস আনসলভড রাখেনি। সে যখনই রিটায়ার হতে যাবে ঠিক তার আগেই দ্য স্মাইল ম্যানের খুনগুলো শুরু হয়। আর এরপরেই ডিজিপি তাকে এই কেসটা দিতে চায়, কিন্তু তোমার বাবা ভেঙ্কটেশ এই কেসটা নিতে চাইছিল না, কারণ তার রিটায়ারমেন্ট ১ সপ্তাহ পরে, আর ১ সপ্তাহের মধ্যে এই কেসটা সলভ করা সম্ভব নয়। সে চায় না তার সার্ভিস লাইফে কোনো কেস অমীমাংসিত থাকুক। আমি তাকে অনেক রিকোয়েস্ট করি কিন্তু সে কথা রাখে না। এরপরে ডিজিপি তাকে জোর করে কেসটা ধরিয়ে দেয় আর বলে যে করেই হোক কেসটা সমাধান করতে হবে। এরপরে ভেঙ্কটেশ অনেক জোর দিয়ে কেসটা ইনভেস্টিগেশন করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সেই খুনির কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। কিন্তু এরপরে হঠাৎ করেই ১ সপ্তাহের মধ্যে আরও ৩টি খুন করে দ্য স্মাইল ম্যান, যার মধ্যে একটি ছিল আমার খুব কাছের একজনের, যার ফলে আমি একেবারেই ভেঙে পড়ি আর এই কেসটা থেকে সরে দাঁড়াই। কিন্তু এরপর একদিন আমি টিভিতে নিউজ দেখি যে ভেঙ্কটেশ সেই সাইকো কিলারকে ধরে এনকাউন্টার করে মেরে ফেলেছে আর এই কেসটা সলভ করে ফেলেছে। এতে আমি অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এই কেস সমাধানের ২ দিন পরে একটি মহিলা আমার বাড়িতে আসে আর বলতে থাকে আপনাদের অফিসার ভেঙ্কটেশ আমাদের বাড়িতে এসেছিল আর আমার হাজব্যান্ডকে ১৫ লাখ টাকা দিয়ে বলেছিল যে এখন যে খুনগুলো হচ্ছে সেগুলোর দায় স্বীকার করে নিতে। প্রথমে আমার হাজব্যান্ড রাজি হয়নি, কিন্তু পরে সে জোর করে তাকে রাজি করায়, আর এখন সে তাকে এনকাউন্টার করে মেরে ফেলেছে। আমি এই টাকাগুলো চাইনি, আপনি আমার স্বামীকে ফেরত এনে দিন। এটা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। চিদম্বরম মহিলাকে বলে এখন এসব বাইরে বলবেন না, তাহলে মানুষের মধ্যে আবারও আতঙ্ক সৃষ্টি হবে। আমি দেখছি কি করা যায়। এরপরে চিদম্বরম ভেঙ্কটেশের সাথে কথা বলে। ভেঙ্কটেশ স্বীকার করে নেয় সে ভুল করেছে, কিন্তু তার হাতে কিছু করার ছিল না। আর যেহেতু সে অন্য একজনকে মেরে দ্য স্মাইল ম্যানের নাম দিয়েছে, তাই স্মাইল ম্যানও কয়েকদিনের জন্য চুপ থেকে যাবে, কারণ এটা তার জন্যও ভালো হয়েছে। কিন্তু চিদম্বরম বলে ছোট্ট মেয়েটার মুখটা কি আপনার একবারও মনে পড়ল না? ওর সাথে আপনি এটা কি করে করলেন? আর সেই লোকটার পরিবারকে নিয়ে আপনি এভাবে কি করে খেলতে পারলেন? ভেঙ্কটেশ বলে আমি তাকে যা দিয়েছি আরও দেব, প্রত্যেক মাসে দেব। ও বেঁচে থাকলেও ওর পরিবারকে ওইভাবে সাপোর্ট দিতে পারতো না যেটা আমি দেব। কিন্তু তারপরও চিদম্বরম কোনো কথাই শোনে না আর বলে এটা আপনি ভুল করেছেন। ভেঙ্কটেশ নিজের ভুল স্বীকার করে নেয় আর বলে যা হওয়ার হয়ে গেছে, এখন এইসব কিছু বাদ দাও, তোমার সাথে
পরে কথা বলবো। আর তারপরও তুমি যদি এইসব কিছু স্বীকার করে নিতে রাজি না হও, তাহলে তুমি সবাইকে বলে দিতে পারো, আমার রিটায়ারমেন্টের আগে আমি সেখানে ভিলেন হয়ে যাব সবার কাছে। এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মানুষের মধ্যে যে প্যানিক সৃষ্টি হবে, সেটা তুমি কিভাবে কন্ট্রোল করবে? আর তোমার সাথে আমি পরে কথা বলবো। এরপরে রিটায়ারমেন্টের অনুষ্ঠানে দেখা যায় চিদম্বরম একে বসেছিল। কিছুক্ষণ পরে ভেঙ্কটেশ একটা ফোন কল নিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকে। চিদম্বরম জিজ্ঞেস করে, কি হয়েছে? ভেঙ্কটেশ বলে, সেই খুনি আমাকে কল করেছিল আর আমাকে একা দেখা করতে বলেছে একটি জঙ্গলে। এটা শুনে চিদম্বরম বলে, আমিও আপনার সাথে যাব। তারা দুজনেই সেই জঙ্গলে যেতে থাকে, কিন্তু সেখানে কেউ ছিল না। একটা সময় সুযোগ বুঝে ভেঙ্কটেশ চিদম্বরমের উপরেই গুলি চালিয়ে দেয়। এতে চিদম্বরম অবাক হয়ে যায়। ভেঙ্কটেশ বলে, আমি জানি আমি যা করছি ভুল, কিন্তু আমি যেটা করেছি সেটা তুমি শুধু একমাত্র জানো। আর আমি জানি আবেগের বশে তুমি একদিন না একদিন সবাইকে এই কথাটা বলেই দেবে। আর তখন আমার ক্যারিয়ারে যে সুনাম আমি অর্জন করেছি সেগুলো একেবারেই ধুলোয় মিশে যাবে। আর আমি এটা চাই না। আর এই জন্যই তোমাকে মরতে হবে। চিদম্বরমকে সে গুলি করতে যাবে। ঠিক ওই সময়ে চিদম্বরম তার হাত থেকে গানটা নিয়ে নেয় এবং ভেঙ্কটেশকে গুলি করে দেয়। ভেঙ্কটেশের লাশটা গড়িয়ে নিচে পড়তে শুরু করে। এই সময় চিদম্বরম দেখতে পায় সেখান দিয়ে একটি মিনি ভ্যান যাচ্ছিল। এতে তার সন্দেহ হয় এবং মিনি ভ্যানটাকে থামতে বলে, কিন্তু সেটা কোনোভাবেই থামছিল না। এই জন্য চিদম্বরম তাকে গাড়ি নিয়ে ফলো করতে থাকে, কিন্তু একটা গাছের গুঁড়িতে আটকে চিদম্বরম অনেক বড় একটা দুর্ঘটনার শিকার হয়, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। এরপরে কি হয়েছে সেটা আমরা সবাই জানি। সবকিছু শোনার পরে অরবিন্দ অবাক হয়ে যায় আর রেগেও যেতে থাকে, কারণ চিদম্বরম তার বাবাকে খুন করেছিল। চিদম্বরম বলতে থাকে, এরপর থেকে তোমার বাবার ডেড বডিটা আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আরভিন বলে, এরপরে কে খুন হবে? চিদম্বরম বলে, আমি জানি না। আরভিন তখন রেগে যায়, বলে, আমার প্রচন্ড রাগ হচ্ছে, আপনাকে মেরে ফেলতে ইচ্ছে করছে, কারণ আপনি আমার বাবাকে খুন করেছেন। কিন্তু তারপর আমি কিছু বলতে পারছি না, কারণ আমার বাবা একটা ভুল করেছিল। আপনি আমাদের থেকে এই কেসে 2 স্টেপ এগিয়ে রয়েছেন, তাই আমি চাই আপনি আমাদের সহায়তা করুন। কে খুন হবে আমাকে বলুন। চিদম্বরম বলে, আমি জানি না। অরবিন্দ রেগে সেখান থেকে চলে আসে। আর চিদম্বরমের মনে হতে থাকে সেই ছোট্ট মেয়েটি তাকে বলছে, আঙ্কেল তুমি আমাকে বাঁচাতে পারলে না। অরবিন্দ অফিসে আসার পরে একটা মিটিং করে। এরপরে সে ক্যাথারিন এবং বাকি সবাইকে বলে, আজ থেকে আমরা চিদম্বরম আগের জীবন সম্পর্কে জানব, তার সাথে সিরিয়াল কিলারের কি সম্পর্ক সেটা আমরা জানতে চাই। এরপরে অরবিন্দ বাকি 2জন পুলিশ অফিসারকে বলে, লিস্টে বাকি যে 3জন লোক রয়েছে তোমরা তাদের ফলো করবে, কিন্তু তাদের সাথে কথা বলতে চেও না। এরপরে অরবিন্দ এবং ক্যাথারিন চিদম্বরমের আগের জীবন সম্পর্কে এবং 5 বছর আগে দ্য স্মাইলি ম্যান যাদের খুন করেছিল তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তাদের আত্মীয় স্বজনদের সাথে যে কথা বলে, তারা বিভিন্নভাবে ইনভেস্টিগেশন করতে থাকে। আর একটা সময় জানতে পারে চিদম্বরমের সাথে ছোট্ট একটা মেয়ের খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু স্মাইলি ম্যান তাকেও খুন করেছে। এরপরে তারা আবারও ইনভেস্টিগেশন করতে শুরু করে, যেখানে আরভিন ক্যাথারিনকে বলে, প্রথমে দ্য স্মাইলি ম্যান যে 4টি খুন করেছে সেটা ছিল 4টা আলাদা আলাদা জায়গায়, কিন্তু কয়েকদিন পরে আবারও যখন দ্য স্মাইলি ম্যান খুন করতে শুরু করে তখন সে 1 সপ্তাহের মধ্যে আরও 3টি খুন করেছিল, কিন্তু সেই খুনগুলো ছিল একেবারে কাছাকাছি। আরও নির্দিষ্ট করে বলতে গেলে সেই খুনগুলো সে করেছিল চিদম্বরমের বাড়ির আশপাশের লোকদের, এছাড়া যাদের সাথে চিদম্বরমের ভালো সম্পর্ক রয়েছে। আর এখন যে খুনগুলো হয়েছে এবং সেই বডিগুলো যেখানে পাওয়া গেছে সেটাও চিদম্বরম স্যারের বাড়ির আশেপাশেই। তাই আমি নিশ্চিত করে বলতে পারি এই খুনির সাথে তার অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে। ক্যাথারিন বলে, অন্য কোনো কিছুও তো হতে পারে। তখনই অরবিন্দ একটা নিউজ পেপারের আর্টিকেল দেখায়, যেখানে ছোট্ট একটি মেয়ে এবং তার মায়ের কথা লেখা হয়েছিল। সেই মেয়েটিকে দ্য স্মাইলি ম্যান খুন করেছিল। তার মা শোক সইতে না পেরে মেয়েটির মা সুইসাইড করে। তখনই অরবিন্দ বলে, এই মেয়েটির মা হচ্ছে একজন নার্স যাকে চিদম্বরম বিয়ে করতে চেয়েছিল। আর এরপরেই চিদম্বরম স্যার এই কেস থেকে বের হয়ে গিয়েছিল। অরবিন্দ যখন তার হায়ার অফিসারকে এটা জানায় তখন সে বলতে থাকে, তোমার কাছে আর কি প্রমাণ রয়েছে? অরবিন্দ বলতে থাকে, চিদম্বরম স্যার যখনই অসুস্থ ছিল, যখনই এই কেসটা থেকে বাইরে ছিল, তখন দ্য স্মাইলি ম্যান খুনগুলো করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু যখনই চিদম্বরম স্যার তার নতুন বইটা প্রকাশ করলো তখন থেকে আবারও খুন হতে শুরু করলো। তখনই সেই লোকটা বলে যে আগের কেসটা ক্লোজ হয়ে গেছে, সেটার সাথে এই খুনের কোনো সম্পর্ক নেই। অরবিন্দ আবারও তাকে বোঝায় আর খুলে বলে যে চিদম্বরম স্যার জেনে হোক বা না জেনে হোক এই খুনির সাথে জড়িত রয়েছে। তাই আমি চাই চিদম্বরম স্যারকে হাউস অ্যারেস্ট করে রাখতে, কারণ সে যতক্ষণ ভেতরে থাকবে, চুপচাপ বসে থাকবে,
ততক্ষণ খুনি কোনো কিছুই করবে না, যেমনটা করেনি এই 5 বছর। চিদম্বরম বাড়ির বাইরে আসার পরে সে দেখতে পায় সেখানে পুলিশ এবং তার কাছে সে সবকিছু জানতে পারে। এরপরে চিদম্বরম ক্যাথেরিনকে কল করে আর বলে এইসব কি। ক্যাথেরিনও তাকে সবকিছু খুলে বলে। চিদম্বরম বলে তার সাথে খুনির কোনো সম্পর্ক নেই, আর সে বাসায় বসে থাকলে খুনি খুন করবে না এই থিওরিটাও একেবারেই ভুল, আর তাকে ডক্টরের কাছে যেতে হবে, তার কিছু টেস্ট করাতে হবে। ক্যাথেরিন বলে স্যার এটা ওপর থেকে অর্ডার দেওয়া হয়েছে। তখনই আবারও চিদম্বরম বলে আমি কোনো ঘুষখোর পুলিশ অফিসার নই যে এত টাকা আমার কাছে রয়েছে সেই মেশিনগুলো বাড়িতে এনে আমি আমার টেস্ট করাবো, আমাকে যেতেই হবে। ক্যাথেরিন বলে ঠিক আছে স্যার। রাতের বেলায় চিদম্বরম সেই অডিও রেকর্ডারে রেকর্ড করতে থাকে সেই খুনিকে তৃতীয় খুনটি করার জন্য আমাকেই ফোর্স করতে হবে, আর আমি জানি সেটা কি করতে হবে, আর আমি জানি তাকে তৃতীয় খুন করার জন্য কিভাবে ফোর্স করতে হয়। এরপরে চিদম্বরম হসপিটালে যেয়ে সেই ডক্টরের সাথে কথা বলে আর বলে আপনার অনুমতি পেলে আমি কিছু করতে চাই। সেই ডক্টর তাকে অনুমতি দেয়, আর তখনই দেখা যায় সে হসপিটালে সে একটি প্রেস মিট করে আর বলে আমি অফিসিয়ালি আবারও ডিউটিতে জয়েন করছি, আর আমি এই কেসটা ইনভেস্টিগেশন করছি। এছাড়া 2 দিন আগে সেই খুনিকেও আমি দেখেছি। তখন মিডিয়ার মধ্যে হইচই পড়ে যায়, তারা আবারও বিভিন্ন প্রশ্ন করতে থাকে। চিদম্বরম বলতে থাকে আগের খুনি আর এখনকার খুনি দুজন এক নয়, দুজন সম্পূর্ণ আলাদা। 5 বছর আগে অফিসার ভেঙ্কটেশ সেই সিরিয়াল কিলার দ্য স্মাইলম্যানকে খুন করে ফেলেছিল, আর এখন যে খুন করছে সে হচ্ছে কপিক্যাট কিলার, আর আমি এই খুনিকে ধরে ফেলবো। এই নিউজটা যখন অফিসার বালান দেখতে পায় সে প্রচণ্ড রেগে যায় আর বলে তাকে এইটা করার সাহস কে দিল। এখন খুনি আবার রেগে যাবে, সে আবারও খুন করতে শুরু করবে। এদিকে ক্যাথেরিনও রেগে চিদম্বরমের কাছে আসে আর বলে স্যার এত কষ্ট করে আমি এই জন্যই কি আপনাকে পারমিশন এনে দিয়েছিলাম। চিদম্বরম বলতে থাকে আসলে আরবিন সঠিকটাই ভেবেছিল, সেই খুনির সাথে আমার কানেকশন রয়েছে, কিন্তু সেই কানেকশনটা খোঁজার জন্য আমি সবকিছু করেছি। এরপরে আমি জানতে পেরেছি যে আমি যেসব লোকদের জানি, যেসব লোক আমার কাছে, খুনি শুধু তাদেরই খুন করছে। আর এই জন্যই ভিরিয়ার কাছ থেকে আমি কয়েকজন লোকের লিস্ট নেই যারা খুনি, যাদের শাস্তি প্রাপ্য, কিন্তু আইনের ফাঁকফোকর এবং টাকার জোরে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর সেই সব লোকদের সাথে আমি ইচ্ছে করে যে সখ্যতা বাড়িয়ে নেই যাতে করে খুনি তাদের খুন করে। আর আমি যে আবারও বাইরে এসেছি এটা জানানোর জন্যই আমি সেই বইটা লঞ্চ করেছিলাম। আমি চেয়েছিলাম লিস্টে থাকা সেই লোকগুলোকে সেই সিরিয়াল কিলার খুন করুক, কারণ প্রত্যেকটা খুন থেকে আমি নতুন নতুন ইনফরমেশন পাচ্ছিলাম, আর এভাবেই আমি সেই সিরিয়াল কিলারকে ধরার চেষ্টা করছিলাম। আর হসপিটালে আমি প্রেস মিটটা করেছি যাতে সেই সিরিয়াল কিলার তৃতীয় খুনটি করে ফেলতে পারে, কিন্তু জানি তৃতীয় খুনটা সে করতে পারবে না। ক্যাথেরিন বলে কেন, আর সেই ভিকটিমটাই বা কে। চিদম্বরম বলে আরবিন্দ। এদিকে আরবিন্দকে দেখানো হয় সেই নার্সের ব্যাপারে খোঁজ নিতে শুরু করেছে। সেই হসপিটালে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারা বলতে থাকে মেয়েটার নাম ছিল চিত্রা। চিত্রা তার মেয়ের ওইরকম লাশ দেখার পরে আর সহ্য করতে পারেনি, নিজেই সুইসাইড করে। এরপরে চিত্রার ব্যাপারে আরো জিজ্ঞাসা করা হলে সেই লোকগুলো বলে চিত্রার সাথে একজনের ভালো সম্পর্ক ছিল এই হসপিটালেরই, আপনি তার সাথে যেয়ে কথা বলতে পারেন, সে আপনাকে আরো বেশি ইনফরমেশন দিতে পারবে। তার নাম প্রভু, সে মর্চারিতেই থাকে। আরভিনকে সেই মর্চারিতে এসে দেখা করতে দেখা যায়। সে প্রভুকে চিত্রার ব্যাপারে জিজ্ঞেস করে। প্রভু বলে চিত্রা তার বোনের মতো ছিল। এদিকে চিদম্বরম ক্যাথেরিনকে বলতে থাকে 5 বছর আগে ভেঙ্কটেশ ভুল একজনকে এনকাউন্টারে শুট করে এই কেসটা সলভ করে দিয়েছিল, আর এই সত্যিটা শুধুমাত্র আমি আর খুনি জানে। তাই খুনি চাইবে আরভিনকে খুন করে এই সত্যটা সবার সামনে এনে দেওয়ার জন্য, আর তাই সে আরভিনকে টার্গেট করবে, এটাই আমার ধারণা। এদিকে আরভিন্দ সে প্রভুকে বলতে থাকে চিত্রার কি কারোর সাথে অ্যাফেয়ার ছিল, কোনো ডক্টর, সার্জেন? প্রভু বলে আমি জানি না। আরভিন জিজ্ঞেস করে সে কি অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিল? প্রভু বলে সেটাও আমি জানি না, সে এইসব বিষয়ে আমার সাথে তেমন কথা বলতো না, সে শুধু তার মেয়ের বিষয়ে মাঝে মধ্যে আমার সাথে কথা বলতো। আরভিন বলে চিত্রের সাথে কি হয়েছিল সেটা কি তুমি জানো? প্রভু বলে না, সেই সব কিছু আমি জানি না, তার মেয়ে মারা যাওয়াতে সে সুইসাইড করেছে, এতটুকুই জানি। এভাবে আরো বিভিন্ন প্রশ্ন করতে থাকে। একটা সময় আরভিন বলে আমার কেন জানি তোমাকে সন্দেহ লাগছে, তুমি বলছো চিত্রা তোমার বোনের মতো ছিল, কিন্তু চিত্রার লাইফে এমন একটা দুর্ঘটনা ঘটার পরেও তুমি একবারও তার জন্য আফসোস করলে না। প্রভু বলে আমি যেখানে কাজ করি, যেসব লোকেরা আমার পাশে থাকে তাদের দেখে দেখে আমার ভেতরে আফসোস জিনিসটা আর নেই, আমি এখন কোনো কিছুতেই আর আফসোস করি না। আরভিন বলে ঠিক আছে, চিত্রার বিষয়ে কোনো ইনফরমেশন যদি তোমার দেওয়ার থাকে তাহলে তুমি আমাকে কল করো। সে নিজের কাঠ দিয়ে সেখান থেকে চলে আসে। তখনই প্রভু একটা লাশ থেকে কাপড় উঠায়, দেখা যায় সেটার ভিতর একই রকমভাবে স্মাইল বানিয়ে রাখা হয়েছিল, অর্থাৎ প্রভুই হচ্ছে সেই সিরিয়াল কিলার। এদিকে ক্যাথেরিন চিদম্বরমকে বলে
এমনটাই যদি হয় তাহলে আমাদের পুলিশ টিমকে খবর দেওয়া দরকার। চিদাম্বরম বলে, না, পুলিশকে খবর দিলে সেই সিরিয়াল কিলার বুঝতে পেরে যাবে। এতে আরবিন্দের আরো বেশি বিপদ হতে পারে। আমি জানি আরবিন্দ নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। তুমি আমাকে হাউস অ্যারেস্ট থেকে বের করো, সেই খুনিকে ধরতে সাহায্য করতে পারি তোমাদের। ক্যাথরিন সেখান থেকে চলে যায়। রাতের বেলায় চিদাম্বরম যখন আবারও কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল, তখনই হঠাৎ করে সে একটা ছবি দেখে তার চোখ আটকে যায়। সে একটা ফাইল বারবার দেখতে থাকে। সে কিছু একটা অনুমান করতে পারে, কিন্তু সেখানে সে কি অনুমান করে এবং কার ছবি দেখছে সেটা আমাদের কিছুই দেখানো হয় না। এরপরেই দেখানো হয় একটি মহিলা রাস্তায় একা একা হাঁটছিল, আর এই মহিলাটা ছিল সেই মহিলা যার স্বামীকে ভেঙ্কটেশ মিথ্যে সিরিয়াল কিলার বানিয়ে ইনকাউন্টার করেছিল। আর রাতের বেলা দেখা যায় প্রভু একটি মিনি ভ্যান নিয়ে সেই রাস্তায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। মহিলাটি তাকে দেখে ভয় পেতে শুরু করে, কারণ রাস্তায় সে একাই ছিল। সে তাড়াতাড়ি যেতে শুরু করে। এদিকে চিদাম্বরম বুঝতে পারে সেদিন যে ভেঙ্কটেশ নকল একজনকে খুন করে কেসটা ক্লোজ করে দিয়েছিল, সেটা এক্সপোজ করার জন্য সিরিয়াল কিলার সেই লোকটার স্ত্রীকেই খুন করবে। এই জন্য তাকে বাঁচানোর জন্য সেই দিকে সে আসতে শুরু করে। আর এইদিকে প্রভু মিনি ভ্যানটা নিয়ে মেয়েটির দিকে আগাতে শুরু করে। যখনই সে চিদাম্বরমকে দেখতে পায়, সেখানে ট্রাকটা জোরে চালিয়ে সেই মহিলাকে অ্যাক্সিডেন্ট করে। চিদাম্বরম নিজের গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ির দরজাটা এমনভাবে আটকে গিয়েছিল সে বের হতে পারছিল না। প্রভু অবশেষে চিদাম্বরমের সামনে আসে এবং তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে সেই মহিলার লাশ নিয়ে চলে যায়। পরদিনই দেখা যায় আরিভেন্ট এবং ক্যাথরিনের বিয়ে হওয়ার কথা ছিল। তারা তাদের আশীর্বাদ নিয়ে যখন বাড়ি ফেরে, হঠাৎ করেই দেখতে পায় সেই মহিলার লাশ তাদের বাড়িতে ঝুলছে এবং তার গলার ভেতরে একটা নোটও লেখা ছিল, যেখানে বলা হয়েছিল যে সত্য প্রকাশ করার সময় চলে এসে গেছে, আরও একটি হাসি বাকি রয়েছে। এরপরেই বালান সেখানে চলে আসে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে থাকে, তার মানে কি সত্যি পুলিশ আমাদের 5 বছর আগে মিথ্যে বলেছিল? বালান কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, আর বলে, আগে আমাদের কাজটা আমাদের করতে দিন। এদিকে রাতের বেলায় প্রভুকে দেখা যায় চিদাম্বরমের বাসায় চলে আসে, আর সেখানে আসার পরে বলে, বাহ, তুমি আমাকে নিয়ে অনেক স্টাডি করেছো, অনেক পড়াশোনা করেছো, কিন্তু কাজ হয়নি। আজকে আমি তোমার সামনে চলে এসেছি। এখন তুমি বলো, আমি নিজে জেলে যাব নাকি তোমাকে জেলে পাঠাবো? তুমি 5 বছর আগে ভেঙ্কটেশকে খুন করেছিলে, সেটা আমি জানি, আর সেটা আমার ভালোর জন্যই সেই লাশটাকে পর্যন্ত আমি গায়েব করে দিয়েছিলাম। এই কথাটা কেউ জানে না। এখন যদি এটা জানাজানি হয় তাহলে তোমাকে অবশ্যই জেলে যেতে হবে, কিন্তু আমি চাই না তুমি এই বয়সে জেলে যাও। আর এটা বলে সে তাকে খুন করার চেষ্টা করে, কিন্তু চিদাম্বরম তার সাথে ফাইট করতে থাকে। কিছুক্ষণ ফাইট করার পরে অবশেষে প্রভুকে সে আহত করে ফেলে এবং গলা টেপে মেরে ফেলতে চাইবে। তখনই প্রভু বলে, তুমি জানতে চাইবে না আমি কেন এই খুনগুলো করছি, এর পেছনে রহস্য কি? তখনই চিদাম্বরম তাকে ছেড়ে দেয়, আর সেই প্রভু বলতে শুরু করে, আমার 2টো জীবন ছিল। একটা জীবনে আমি একেবারেই হতাশ ছিলাম, কারণ আমার জীবনে রাগ, দুঃখ, হাসি এসব কিছুই ছিল না। আমার সাথে মানুষ কেন জানি একেবারেই ভালোভাবে কথা বলতো না। যারাও প্রথম প্রথম হেসে ভালোভাবে কথা বলতো, তারাও একটা সময় আমাকে দেখে মুখ ফিরিয়ে নিত। আর এতে ভেতরে ভেতরে আমি অনেক হতাশ হয়ে গিয়েছিলাম, যার ফলে একটা সময় আমি সিদ্ধান্ত নেই, যারা আমার সাথে এমনটা করেছে আমি তাদের চিরদিনের জন্য হাসির ব্যবস্থা করব। আর এতে একের পর এক আমি তাদের খুন করে তাদের মুখ কেটে স্মাইল বানিয়ে দিতাম, যাতে তারা চিরতরে হাসতে থাকে। এরপরে আমি যে কাজটা পছন্দ করি ঠিক ওই রকমই একটা চাকরি নিয়ে নেই, আর এতে আমার জীবনটা ভালোই যাচ্ছিল। সেখানে আসা ডেড বডিগুলোকে আমি কেটে স্মাইল বানিয়ে দিতাম, যাতে তারা হাসতে থাকে। আমার চারপাশের সবগুলো ডেড বডি হাসতো, আর এটা দেখতে আমার খুব ভালো লাগতো। এরপরে হঠাৎ করেই হসপিটালে একদিন আমি চিত্রাকে দেখতে পাই, যে আমাকে দেখে প্রথমবারের মতো হাসে, আর এটা আমার অনেক ভালো লাগে। হসপিটালে আমার কাজ জানার পরে অনেকেই আমার থেকে দূরে সরে থাকতো, কিন্তু চিত্রাই প্রথমবার আমার সাথে একসাথে বসে খাবার খেয়েছে, আমার সাথে কথা বলেছে, আর এতে করে আমি তার প্রতি দুর্বল হয়ে যাই, আর ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলি। আমি চিত্রাকে ফলো করে জানতে পারি তার ছোট্ট একটি মেয়ে রয়েছে। এরপরে হঠাৎ করে একদিন ইমার্জেন্সি একটা সিচুয়েশনে আমি তাকে সবার সামনে বলে দেই সে আমাকে বিয়ে করবে কিনা। চিত্রা তখন কিছু বলে না, কিন্তু পরে আমার কাছে এসে আমাকে বলে তার একটি মেয়ে রয়েছে, সে যদি তার মেয়েকে মেনে নিতে পারে তাতে তার কোনো সমস্যা নেই। এতে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। এরপরেই প্রভুকে দেখা যায় চিত্রার বাড়িতে আসে এবং তার মেয়ের সাথে খেলাধুলা করতে থাকে। প্রভু অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে চিদাম্বরম চলে আসে। আসলে চিত্রা এবং চিদাম্বরম পাশাপাশি বাড়িতেই থাকতো। চিদাম্বরমকে দেখতেই সেখানে ছোট্ট মেয়েটি দৌড়ে তার কাছে চলে আসে এবং তার সাথে খেলতে শুরু করে, এমনকি তাকে ছাড়া ঘুমাতো না। প্রভু ভেতরে ভেতরে হিংসে জ্বলে পড়ে মরতে থাকে। একদিন চিত্রা তার মেয়েকে বলে,
তোমার প্রভু আঙ্কেলের সাথে থাকতে কেমন লাগে? ছোট্ট মেয়েটি বলে, ওনাকে আমার ভালো লাগে না, আর আমাদের তো চিদম্বরম আঙ্কেল রয়েছেই। তুমি তাকে বিয়ে কেন করছো না? তাহলে আমি তার সাথে সবসময় সময় কাটাতে পারবো। এতে প্রভু রেগে যায়, এখান থেকে চলে আসে চিদম্বরমের কাছে আর বলতে থাকে, তুমি আমাকে প্রমিস করো আমার কথা রাখবে। চিদম্বরম বলে, কি হয়েছে আমাকে বলো। তুমি আমার মাকে বিয়ে কেন করছো না? তাহলে আমি তোমার সাথে সবসময় থাকতে পারবো। চিদম্বরম বলে, এত বড় সিদ্ধান্তটা তো একা নেওয়া যায় না, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। কিন্তু ছোট্ট মেয়েটি বলে, না, তুমি আমাকে প্রমিস করেছো। চিদম্বরম বলে, ঠিক আছে। এইদিকে আড়াল থেকে সবকিছু শুনছিল প্রভু। হসপিটালে আসার পরে চিত্রা তাকে বোঝায় যে ও ছোট্ট মেয়ে, এখনো এত কিছু বোঝে না, তুমি ওকে আরো কিছুদিন সময় দাও, দেখবো ও ঠিক হয়ে যাবে। এর কয়েকদিন পরেই দেখা যায় পুলিশরা ইনভেস্টিগেশন করে দ্য স্মাইলি ম্যান সিরিয়াল কিলারকে ধরার জন্য কয়েকজন সন্দেহভাজনকে থানায় ধরে নিয়ে এসেছিল আর টর্চার করছিল, যাদের মধ্যে প্রভুও ছিল। কিন্তু তখনই থানায় চলে আসে চিদম্বরম আর পুলিশ অফিসারের কাছে জানতে চায় এরা কারা। তখন তারা বলতে থাকে, স্যার, আমি একজন সাধারণ পকেটমার, কিন্তু সে আমাকে এখানে এনে টর্চার করছে আর জিজ্ঞেস করছে আমি কেন খুন করছি। অন্যজন বলতে থাকে, স্যার, আমি ছোটখাটো কাজ করে খাই, কিন্তু এই পুলিশ অফিসাররা যখনই কোনো অপরাধীকে ধরতে পারে না তখনই আমাদের এনে টর্চার করে এবং মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেয়। এই জন্য চিদম্বরম বলে, এই কেসটা এখন থেকে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা দেখবে, তাই তোমরা এখান থেকে চলে যেতে পারো। অর্থাৎ প্রভুকে ধরার পরেও চিদম্বরম না জেনেই তাকে ছেড়ে দেয়। এরপরে একদিন প্রভু ইয়োনার কাছে একা বাড়িতে আসে আর তার জন্য পুতুল নিয়ে আসে আর তার সাথে ভাব জমাতে শুরু করে। কিন্তু সে মেয়েটি বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমার ভালো লাগে না। প্রভু বলে, কেন? আমার মধ্যে কি কমতি রয়েছে? তুমি কেন আমাকে পছন্দ করো না? তুমি পারমিশন দিলেই আমি আর তোমার মা বিয়ে করতে পারি। ইয়োনা বলে, কিন্তু মা তো বলেছে সে চিদম্বরম আঙ্কেলকে বিয়ে করবে। এটা শুনে প্রভু রেগে যায় আর সে ইয়োনাকে ধমকাতে থাকে। এতে ছোট্ট মেয়েটি ভয় পেয়ে যায়। প্রভু আবারও বলতে থাকে, দেখো, তুমি আমাকে মেনে নাও, তুমি তোমার মাকে বললেই সে আমাকে বিয়ে করবে। কিন্তু মেয়েটি তখন ভয় পাচ্ছিল, সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করছিল। প্রভু একবার রেগে যায় আর একবার ইয়োনাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ছোট্ট মেয়ে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। প্রভু তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে, রাস্তায় এসেও তাকে একই কথা বলতে থাকে। এদিকে ইয়োনা প্রচন্ড ভয় পেয়ে যায়। এতে ঠিক তখনই সে দেখতে পায় সেই দিক দিয়ে চিদম্বরম বাইক নিয়ে যাচ্ছিল। সে চিদম্বরমকে ডাকে, কিন্তু তখনই প্রভু তার মুখ চেপে ধরে। অন্যদিকে চিদম্বরম একবার ডাক শুনে পেছনে তাকায়, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে চিদম্বরম সেখান থেকে চলে যায়। এদিকে প্রভু এতক্ষণ ইয়োনার মুখ চেপে ধরে রেখেছিল, সেখানে ইয়োনা মারা যায়। এটা দেখে প্রভু প্রথমে ভয় পেলেও পরে বলে, যা হয়েছে ভালোই হয়েছে, তুমি থাকলে চিত্রা কখনোই আমাকে বিয়ে করতো না, তুমি এখন নেই, তাই চিত্রা আমাকেই বিয়ে করবে। ইয়োনার মার্ডারটাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য সে তার সিরিয়াল কিলারের প্যাটার্নটা ইউজ করে, অর্থাৎ তার মুখ কেটে স্মাইলি বানিয়ে দেয়। আর এটা দেখার পরে চিত্রা সইতে পারে না, সে সেই দিনই সুইসাইড করে। আর এতে প্রচণ্ড ভেঙে পড়ে প্রভু। প্রভু এরপরে বলতে থাকে, সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি যেমন নিঃসঙ্গ হয়ে গেছি তোমাকেও আমি নিঃসঙ্গ বানিয়ে ছাড়বো। তোমার আশেপাশে যেই থাকবে আমি তাকেই মেরে ফেলবো, তোমাকে সবসময় একা বাঁচতে হবে। এইসব কিছু শোনার পরে চিদম্বরম তার উপরে হামলা করে। এদিকে ক্যাথারিন চিদম্বরমের সব প্ল্যান তাকে বলে যে কিভাবে চিদম্বরম সেই সিরিয়াল কিলারকে ধরার চেষ্টা করছিল। আরভিন ভাবতে থাকে, সিরিয়াল কিলার লিখেছে আরও একটি হাসি বাকি রয়েছে, সেটা কার হতে পারে? ক্যাথারিন ধারণা করে চিদম্বরমের। এজন্যই তারা চিদম্বরমের বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে আসার পরে দেখতে পায় যে সেখানে বাইরে একজন পুলিশ অফিসার অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এদিকে চিদম্বরম যখন প্রভুকে মারতে যাচ্ছিল ঠিক ওই সময়টাতে তার মাথা ব্যথা শুরু হয়, আর এই সুযোগে প্রভু সেখান থেকে পালিয়ে যায়। অরবিন্দ এবং ক্যাথরিন চিদম্বরমকে দেখতে পায়, কিন্তু কোনোভাবেই প্রভুকে তারা ধরতে পারে না, সে পালিয়ে যায়। চিদম্বরমকে হসপিটালে নিয়ে আসা হয়। জ্ঞান ফিরতেই চিদম্বরম তার অডিও রেকর্ডটা অন করে, যেখানে সে প্রভুর কিছু কথা রেকর্ড করে রেখেছিল। আসলে সেই মাথা ব্যথার পরে চিদম্বরম আবারও সবকিছু ভুলে গিয়েছিল, প্রভুর মুখটাও সে ভুলে গিয়েছিল। এজন্য সেই অডিও রেকর্ডটা সে বারবার শুনতে থাকে, যাতে করে সেই খুনিকে সে ধরতে পারে। এদিকে ক্যাথারিন আরভিনকে বলে, চিদম্বরম স্যার হসপিটাল থেকে মিসিং। এদিকে চিদম্বরমকে দেখা যায় সেই অডিও রেকর্ডটা শুনতে শুনতে একটা সময় বুঝতে পেরে যায় এই খুনটা কে করেছে। সে প্রভুর কাছে চলে আসে এবং তাকে মারতে শুরু করে, কিন্তু সে প্রভুর সাথে পেরে উঠছিল না, আর বারবারই তার মাথা ব্যথা করে উঠছিল, আর বারবারই সে ভুলে যাচ্ছিল। কিন্তু সে তার কানে হেডফোন লাগিয়ে সেই অডিও রেকর্ডটা অন করে রেখেছিল যে খুনিকে মারতে হবে, আর তার সামনেই ছিল সেই খুনি। চিদম্বরম কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। তখনই চিদম্বরম আবারও রেকর্ডারে শুনতে পায় যে খুনিকে মারতে হবে। সে আবারও ফাইট করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সে প্রভুর সাথে পেরে উঠছিল না। তখনই চিদম্বরম দেখতে পায় তার পাশে একটি ডেড বডি পড়ে রয়েছে, যার মুখটা সেই স্মাইলের মতো কাটা রয়েছে। আর এটা দেখেই তার ইউনার কথা মনে পড়ে।
তার সেই কাটা মুখের কথা মনে পড়ে। আর এতে সে নিজে আবারও ঘুরে দাঁড়ায় আর সেখানে হাতুড়ি দিয়ে প্রভুর মাথায় আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপরে পুলিশ মিডিয়ায় রিপোর্ট করে যে 5 বছর আগে যেটা করা হয়েছিল সেটা সাধারণ মানুষের ভালোর জন্যই করা হয়েছিল। এরপরে চিদাম্বরমকে দেখানো হয় যে এই কেসটা সলভ করতে যেয়ে তার পুরোপুরি মেমোরি হারিয়ে ফেলে। এই জন্যই তাকে একটা মানসিক হাসপাতালে রাখা হয় টেক কেয়ার করার জন্য। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।